দ্য রুথলেস ডিজায়ার, লেখিকা শ্রাবণী ইয়াসমিন, পর্ব 23। গুড মর্নিং মিস্টার আজরান। কিরে, সারা রাত কি কোথাও চুরি ডাকাতি করিস নাকি তুই, যে এখনো মরার মতো পড়ে পড়ে ঘুমাচ্ছিস? কেয়ানের উচ্চস্বরে চেঁচানো কণ্ঠস্বর কানে আসতেই আজরান বিরক্তির চরম সীমায় পৌঁছে গেল। ঘুমের মধ্যে কেউ এমন কর্কশভাবে ব্যাঘাত ঘটালে তার মেজাজ একদম তুঙ্গে থাকে। সে মাথার উস্কো খুস্কো এলোমেলো চুলে হাত বুলিয়ে কোনো মতে বিছানায় উঠে বসল। তার ধূসর রঙা চোখ দুটো এখনো ঘুমে আচ্ছন্ন, যেন আধো নিভু নিভু এক অস্থির আলো। ঘুমের ঘোরটা এখনো পুরোপুরি কাটেনি তার। সারা রাত জেগে ব্যবসার জরুরি কাজে ব্যস্ত থাকতে হয় তাকে, যার ক্লান্তি এখন শরীরের প্রতিটি রন্ধে রন্ধে মিশে আছে। কিয়ানো বেশ কয়েকদিন পর আজ আবার এই রাইলি ম্যানরে পা রেখেছে। প্রথমবার যখন ইউকে এসেছিল, তখন অল্প কিছুদিন আজরানের সাথে থেকে সে তার এক অতি ঘনিষ্ঠ বন্ধুর বাড়িতে চলে গিয়েছিল। সাধারণত সে যখনই লন্ডনে আসে, সেই বন্ধুর বাড়িতেই তার আস্তানা গাড়ে। তার সেই বন্ধুটি বেশিরভাগ সময় বিশ্বের বিভিন্ন দেশ ঘোরাঘুরি করে ফেরায়, যার ফলে তার বিশাল বাড়িটি জনশূন্য ও খালি পড়ে থাকে। তাই কিয়ান নিরিবিলিতে থাকার জন্য সেখানেই গিয়ে ওঠে। কিয়ান কোনো রকম ভনিতা না করে ধপ করে আজরানের পাশে বিছানায় লম্বা হয়ে শুয়ে পড়ল। নিজে দুহাত অকাতরে ছড়িয়ে দিয়ে সে এক হাতে মাথায় হেলান দিয়ে আয়েশ করে বসল। কিয়ান এবং আজরান প্রায় সমবয়সী বন্ধু। কিয়ানের ঠোঁটের কোণে শয়তানি হাসি ফুটে উঠল। সে খোঁচা মেরে বলে উঠল, 34 বছর তো পার হতে চলল তোর। দাদু হওয়ার বয়সটাও তো প্রায় পার হয়ে যাচ্ছে রে। শালা বাপ হবি কবে তুই? আজরান উত্তর না দিয়ে চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেলল। সে জানে এই ছেলে সামনে এলেই বিয়ের কথা তুলে তুলে তার মাথা চিবিয়ে খাবে। আজরান বিরক্তি নিয়ে বিছানা থেকে উঠতে নিলেই কিয়ান আবার রসিয়ে বলে উঠল, লিলি কিন্তু বিয়ের জন্য একদম পারফেক্ট, বুঝলি? না মানে, তোকে ওর পাশে দাঁড়ালে ঠিক সুগার ড্যাডি মনে হবে ঠিকই, বাট ইটস অল রাইট। আজকাল তো সুগার ড্যাডিরাই ট্রেন্ডে চলছে। আজরানের ধৈর্যের বাঁধ এবার ভেঙে গেল। সে ঝট করে কিয়ানের মুখে একটা নরম বালিশ সজোরে চাপা দিয়ে ধরে দাঁতে দাঁত চেপে বলল, ওই লিলিপুটকে কখনোই আমার সাথে মানাবে না। আর না আমি ওর কোনো সুগার ড্যাডি হব। ও আমার ছোট বোন হয়, সেটা মাথায় রাখিস। কিয়ান দম বন্ধ হওয়ার ভান করে হাত পা দাপানোর অভিনয় করতে লাগলো এবং কোনো মতে নিজেকে ছাড়িয়ে নিল। আজরান ততক্ষণে বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হতে বাথরুমের দিকে চলে গিয়েছে। ঘুমটা ঠিকঠাক না হয় শরীরটা বড্ড ম্যাচম্যাচ করছে। এই মুহূর্তে একটি শীতল শাওয়ার নেওয়া তার জন্য একান্ত আবশ্যক। আজ এত সকালে ওঠার বিন্দুমাত্র ইচ্ছে তার ছিল না, কিন্তু আজ শহরের এক বিশেষ এক্সিবিশনে যাওয়ার কথা আছে তাদের। আজরান ভেতরে চলে যেতেই কিয়ান বিছানায় উঠে বসলো। সে অলসভাবে পুরো রুমটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। রাইলি ম্যানরের প্রতিটি আনাচে কানাচে অত্যন্ত নিপুণ ও সূক্ষ্ম কারুকার্য করা। বিশাল ছাদ থেকে শুরু করে দেওয়ালের নকশা, সবকিছুতেই যেন আভিজাত্যের ছাপ। বাড়িটি বেশ পুরনো আমলের হলেও এর প্রতিটি ইট পাথর এখনো নতুনের মতো ঝকঝক করছে। আধুনিক সমাজের বুকে যেন এক জাদুকরী রাজপ্রাসাদ। হঠাৎ কিয়ানের নজর গেল বেডসাইড ডয়ারের দিকে। কৌতূহলবশত সে ডয়ারটা খুলতেই ভেতরে ছোট একটা লোহার সিন্দুকের মতো বাক্স দেখতে পেল। সে সেটা বের করে হাতে নিল। পরম সৌভাগ্যবশত সিন্দুকের চাবিটাও ঠিক পাশেই পড়েছিল। কিয়ান চাবি দিয়ে সিন্দুকটা খুলতেই তার ভেতর থেকে একটি অদ্ভুত চাবি বেরিয়ে এলো। সেই চাবির গায়ে অত্যন্ত নিপুণভাবে খোদাই করে একটি রহস্যময় সংকেত লেখা আছে, 3CA KR00M03। সংকেতটি দেখা মাত্রই কিয়ানের মনে এক তীব্র খটকা লাগলো। এই কোডটির আর কাছে ভীষণ পরিচিত মনে হলো। এই রাইলি ম্যানরেরই কোথাও একটা সেই সংকেতটি এর আগে দেখেছে, কিন্তু ঠিক কোথায় দেখেছে সেটা কিছুতেই মনে করতে পারছে না। ঠিক এমন সময় আজরান শাওয়ার শেষ করে বাথরুম থেকে বেরিয়ে এলো। কিয়ানের হাতে ওই গোপন চাবিটি দেখা মাত্রই আজরান যেন বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল। সে ছো মেরে কিয়ানের হাত থেকে চাবিটা কেড়ে নিল। কিয়ান ভ্রুকুচকে বিস্ময় নিয়ে তাকালো। কি হলো রে এটা, এমন করছিস কেন? আজরান চাবিটা দ্রুত ডয়ারের এক অন্ধকার কোণে আড়াল করে রেখে অত্যন্ত কঠোর ও গম্ভীর স্বরে বলল, আমার ব্যক্তিগত জিনিস এভাবে ঘাটাঘাটি করা আমার একদম পছন্দ না কিয়ান। ইউ নো বেটার দ্যান দ্যাট। আজকের সকালটা যেন গত কয়েকদিনের গুমোট অন্ধকারকে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। জানালার পর্দা সরিয়ে উঁকি দিলে দেখা যায় এক চিলতে রৌদ্রোজ্জ্বল ঝলমলে আকাশ। অনেকদিন পর এমন তপ্ত রোদের দেখা মিলেছে শহরে। তবে প্রকৃতির এই উজ্জ্বলতার বিপরীতে এডেন জয় দাদার নোভার মাঝখানের আকাশটা বেশ মেঘলা। গত কয়েকদিনে তাদের মধ্যকার দূরত্বটা যেন কয়েক আলোকবর্ষ বেড়ে গিয়েছে। এই দূরত্বটা নোভা তৈরি করেনি,
বরং এডেন নিজে এক অদৃশ্য দেয়াল তুলে নিয়েছে তাদের মাঝে। আজ কোনো জরুরি মিটিং নেই, ডিল নেই, আজ অফ ডে। আজকের এই বিশেষ দিনটিতে শহরের এক অভিজাত এক্সিবিশনে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে এডেনকে। সাধারণ বিজনেস ডিল বা আন্ডারওয়ার্ল্ডের দাপট সামলানো এইডেনের কাছে এইসব জাঁকজমকপূর্ণ সামাজিক অনুষ্ঠান বরাবরই বিরক্তির কারণ। তবে দেশের স্থানীয় বিজনেস টাইকুনদের তালিকায় তার নামটা সবার উপরে থাকায় এই আমন্ত্রণ সে এড়াতে পারেনি। হঠাৎ এইডেনের পাথুরে মনে এক চিলতে কমলতা খেলা করে গেল। তার ইচ্ছে হলো আজ নোভাকে সাথে নিয়ে বেরোবে। অনেকদিন হলো মেয়েটাকে চার দেওয়ালের এই বন্দিশালায় আটকে রেখেছে সে। নোভা এখন পুরোপুরি সুস্থ, তার পায়ের সে ক্ষতটাও শুকিয়ে এসেছে। আজ তাকে বাইরের আলো বাতাসে নিয়ে যাওয়া যাক। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিফলন দেখছিল এইডেন। এই প্রথমবার সে নিজের বয়স নিয়ে খুব গভীরভাবে ভাবতে শুরু করেছে। তাদের বয়সের পার্থক্যটা কি আসলে একটা বড় একটা ইস্যু? নোভার 17 পেরিয়ে 18 হবে, আর তার 31 শেষ হয়ে 32-এ পা দেওয়ার সময় হয়ে এসেছে। পুরো 14 বছরের ব্যবধান। এডেন যখন গভীর মনোযোগ দিয়ে আয়নায় নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে আর বয়সের হিসাব মিলাচ্ছে, ঠিক তখনই কোনো অনুমতি না নিয়ে রুমে ঢুকে পড়ল গ্যাভিন। এডেনের ব্যক্তিগত সময়ে এমন হুটহাট অনুপ্রবেশ তার প্রচণ্ড অপছন্দ। যে কোনো দিন হয়তো রাগের মাথায় সে গ্যাভিনের খুলিটা উড়িয়ে দেবে, সেই বিশ্বাস খোদ গ্যাভিনেরও নেই। এইডেনকে এভাবে আয়নার সামনে দাঁড়িয়ে আত্মমগ্ন থাকতে দেখে গ্যাভিন বেশ অবাক হলো। সে একদিকের ভ্রু উঁচিয়ে কৌতূহলী স্বরে জিজ্ঞেস করলো, বস, আপনি আয়নার সামনে দাঁড়িয়ে এভাবে নিজেকে কি দেখছিলেন? জীবনে প্রথমবার কোনো এক অদ্ভুত কারণে অপ্রস্তুত হয়ে পড়ল এইডেন। সে চট করে নিজেকে সামলে নিলেও তার চেহারায় এক মুহূর্তের জন্য ঘাবড়ে যাওয়ার ছাপ পড়ল। পরক্ষণে নিজের সেই চিরচেনা গম্ভীর মুখাবয়ব ফিরিয়ে এনে সে পাল্টা প্রশ্ন করল, কিছু না, আমার সানশাইন কি রেডি? গ্যাভিন এক বিচিত্র দৃষ্টিতে তাকালো বসের দিকে। ইদানিং এই লোকের আচরণে যে পরিবর্তন আসছে তা সে ঠিক ধরতে পারছে না। সে শুধু মাথা নেড়ে নিঃশব্দে সায় জানালো। এডেন স্যুটটা হাতে নিয়ে গটগট করে দরজার দিকে এগিয়ে গেল। গায়ের সাথে লেপ্টে থাকা কালো শার্টে তার চওড়া কাঁধের দুলুনি আর পেশিবহুল শরীরের ছন্দ এক রাজকীয় আভিজাত্য প্রকাশ করছে। দরজার একদম কাছ অবধি পৌঁছে সে হঠাৎ থেমে গেল। মনে হলো কোনো একটা দ্বিধা তাকে ভেতরে ভেতরে কুরে খাচ্ছে। সে ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে পেছনের দিকে গ্যাভিনের দিকে তাকালো। অত্যন্ত নিচু আর গম্ভীর গলায় সে একটা প্রশ্ন ছুড়ে দিল, গ্যাভিন, বিয়ের ক্ষেত্রে পাত্রপাত্রীর মাঝে 14 বছরের পার্থক্য থাকাটা কি খুব বেশি হয়ে যায়? গ্যাভিন যেন আকাশ থেকে পড়ল। সে ভ্যাবলার মতো ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর দ্রুত নিজেকে সামলে নিয়ে দুপাশে মাথা নেড়ে না বোঝালো। মনে মনে সে জানতো যে পার্থক্যটা আসলে অনেকটা বেশি, কিন্তু খোদ বসের মুখের ওপর হ্যাঁ বলার মতো বুকের পাটা এই দুনিয়ায় কার আছে? এইডেন গ্যাভিনের উত্তরে সন্তুষ্ট হতে পারল না। সে বেশ বুঝতে পারছে গ্যাভিন তাকে সত্যিটা না বলে স্রেফ তোষামোদ করছে। তবুও সে আর কোনো কথা না বাড়িয়ে গটগট করে ঘর থেকে বেরিয়ে গেল। গাড়ির সিটে নোভা অত্যন্ত চুপচাপ আর শান্ত হয়ে বসে আছে। তারপরে না আজ একটি স্নিগ্ধ বেবি পিঙ্ক কালারের ফ্রক, যা তার দুধে হালতা গায়ের রঙের সাথে মিশে এক স্বর্গীয় আভা তৈরি করেছে। এই পোশাকে তাকে ভীষণ বাচ্চা বাচ্চা আর আদুরে লাগছে, ঠিক যেন কোনো রূপকথার রাজ্য থেকে ডানাকাটা এক পরী মর্তে নেমে এসেছে। ফ্রন্ট মিরর বা সামনের আয়নায় এডেন বারবার আর চোখে নোভার দিকে তাকাচ্ছে, আর প্রতিবার তাকানোর সাথে সাথে তার বুকের ভেতর এক অদ্ভুত অস্বস্তি দানা বাঁধছে। এখন এডেনের মনে হচ্ছে নোভাকে আর সাথে করে না আনলেই বোধহয় ভালো হতো। কত জোড়া লোলুপ চোখ আজ এই নিষ্পাপ সৌন্দর্যের দিকে তাকিয়ে থাকবে। কত লোক তার রূপের প্রশংসা করবে, কতজন তার লাবণ্য দেখে মনে মনে কামনার জাল বুনবে। এইসব কথা ভাবতে এইডেনের চোয়াল শক্ত হয়ে আসছে। নোভার প্রতিটি অঙ্গ, তার প্রতিটি নিঃশ্বাস, তার এই মোহময়ী রূপ, সবই তো শুধু এইডেনের একার। নিজের নেওয়া এই হুটহাট সিদ্ধান্তের ওপর সে মনে মনে প্রচণ্ড রাগান্বিত হলো। কিছুক্ষণের মধ্যে গাড়ি এসে থামল এক্সিবিশন বিল্ডিংয়ের বিশাল ফটকের সামনে। তার রাজকীয় গাড়ির পেছন পেছন পাহারাদারদের আরও 3টি গাড়ি এসে সারিবদ্ধভাবে দাঁড়ালো। চারিদিকে এক থমথমে আভিজাত্য। এক এক্সিবিশন হলটি দোতলায়। গাড়ি থেকে নেমে এইডেন এক মুহূর্ত দেরি করল না। সে নোভার সেই নরম তুলতুলে ছোট্ট হাতটা নিজের বিশাল আর শক্তপোক্ত হাতের মুঠোয় পুরে নিল। বড় বড় বলিষ্ঠ কদম ফেলে সে নোভাকে নিয়ে হলের ভেতরে প্রবেশ করল। চারিদিকে দেশের সব গণ্যমান্য ব্যক্তি, প্রভাবশালী ব্যবসায়ী আর শিল্পবোদ্ধাদের ভিড়। এখানে প্রদর্শিত প্রতিটি মৃৎশিল্প বা মাটির তৈরি জিনিসের দাম আকাশচুম্বী।
যা সাধারণ মানুষের কল্পনার বাইরে। নোভা ঠিক এক অবশ শিশুর মতো এডেনের সাথে সাথে ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ তার নজর কাড়ল এক কোণে বিশেষভাবে সাজিয়ে রাখা একটি মাটির তৈরি ফুলের টব। সেটি অন্য সব শিল্পকর্মের চেয়ে একদম আলাদা, কারুকার্যে অত্যন্ত সূক্ষ্ম এবং অভাবনীয় রকমের নজর কাড়া। এডেনের হাতের বাঁধন আলগা করে নোভা কৌতূহলী হয়ে সেই টবটির দিকে এগিয়ে গেল। সেখানে দাঁড়ানো এক পরিপাটি নারী কর্মচারী নোভার মুগ্ধতা দেখে সৌজন্যমূলকভাবে এগিয়ে এলো। হ্যালো ম্যাম, গুড মর্নিং। আপনি কি এই চমৎকার শিল্পকর্মটির প্রাইস বা দাম জানতে ইচ্ছুক? কাছ থেকে দেখার পর টপটিকে নোভার কাছে আরও বেশি আকর্ষণীয় আর জাদুকরী মনে হলো। সে বড় বড় চোখ করে মাথা নেড়ে সায় দিল। মহিলাটি পেশাদার হাসি এসে জানালো, ম্যাম, এটার প্রাইস অনলি 67,000 পাউন্ডস। মহিলার কথা শোনা মাত্র নোভার চোখ দুটো যেন কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হলো। 67,000 পাউন্ড, বাংলাদেশি টাকায় যার মূল্য প্রায় 1,50,00,000 টাকারও বেশি। এক মুহূর্তের জন্য নোভার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। ঠিক সেই সময়ে এডেন পেছনে এসে দাঁড়ালো। সে টপটির দিকে একবার তাকিয়ে নিচু স্বরে বিড়বিড় করল, ড্যাম। নোভা বুঝতে পারল এডেনও দামটা শুনেছে এবং নিশ্চয়ই সেও নোভার মতো আকাশ থেকে পড়েছে। মহিলা কর্মচারীটি নোভার নীরবতা দেখে আবারও জিজ্ঞেস করল, ম্যাম, আর ইউ ইন্টারেস্টেড টু বাই দিস? আপনি কি এটি কিনতে আগ্রহী? নোভা ভয় আর সংকোচে এডেনের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, দেখুন, এটার প্রচুর দাম। আমরা এটা অ্যাফোর্ড করতে বা কেনার সামর্থ্য রাখতে পারবো না। এর চেয়ে অন্য কোনো। নোভার কথা শেষ করার সুযোগই দিল না এডেন। সে বাঁকা এক চিলতে হাসি ঠোঁটে ঝুলিয়ে সেই মহিলা কর্মচারীর দিকে তাকালো। নোভার তুচ্ছ ধারণাটিকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে অত্যন্ত আভিজাত্য আর দম্ভের সাথে সে বলল, আমাদের বাজেট এর চেয়ে অনেক বেশি হাই। আমি ভেবেছিলাম এইটার প্রাইস আরও বেশি হবে, বাট ইটস টু মাচ লো। নোভা বিস্ময়ে বিমূঢ় হয়ে চট করে এডেনের দিকে তাকালো। তার দুচোখ অবিশ্বাস্য ঘোর। কেবল নোভাই নয়, সেখানে দাঁড়িয়ে থাকা সেই নারী কর্মচারীটিও যেন আকাশ থেকে পড়ল। পুরো এক্সিবিশনের সবচেয়ে দামি এবং আকর্ষণীয় শিল্পকর্ম এটি, যার আভিজাত্য বজায় রাখতে একে আলাদা গ্যালারিতে রাখা হয়েছে। আর এই লোক কিনা অবলীলায় একে লো বাজেট বা সস্তা বলছে। এডেন যেন কিছুটা হতাশ হওয়ার ভান করলো। সে তাচ্ছিল্যের সুরে বলল, হোয়াট এভার, আমার সানশাইন এটা পছন্দ করেছে। সো প্যাক দিস, পেমেন্ট হয়ে গিয়েছে, গিয়ে চেক করুন। মহিলাটি তখনও ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। এডেনের রাজকীয় দম্ভ আর মুহূর্তের মধ্যে অনলাইনে বিশাল অঙ্কের পেমেন্ট চুকিয়ে দেওয়ার ক্ষমতা তার মাথার ওপর দিয়ে গেল। তবুও সে নিজেকে সামলে নিয়ে বিনীতভাবে বলল, আপনি স্যার প্লিজ কাইন্ডলি আমার সাথে এখানে আসুন। ম্যাম, আপনি একটু অপেক্ষা করুন, স্যার এখনই চলে আসবে। এডেন নোভাকে সেখানে একা দাঁড় করিয়ে রেখে কর্মচারীর সাথে কাউন্টারের দিকে এগিয়ে গেল। নোভা একা দাঁড়িয়ে চারিদিকের কারুকার্যময় পরিবেশ দেখছিল। হঠাৎ তার চোখ আটকে গেল সামনে ভিড়ের মাঝে। কেউ একজন উল্টো দিক ঘুরে দাঁড়িয়ে আছে। নোভার হৃদস্পন্দন এক মুহূর্তের জন্য বেড়ে গেল। মন বলছে সে নাহিয়ান। সেদিন নাহিয়ানের সেই অসামান্য উপকারের কথা নোভা কি ভুলতে পারে? সে না এলে আজ হয়তো নোভার অস্তিত্বই থাকতো না। নোভা আর চোখে দেখল এডেন তখনও পেমেন্ট আর প্যাকিং নিয়ে ব্যস্ত। সে ভাবল, এই সুযোগে নাহিয়ানকে অন্তত একটা ধন্যবাদ জানানো উচিত। কৃতজ্ঞতার এই ছোট্ট টান উপেক্ষা করতে পারল না সে। ধীর পায়ে নোভা সেদিকে এগিয়ে গেল। পেছন থেকে মৃদুস্বরে ডাক দিতেই নাহিয়ান ঘুরে তাকালো। আর সেই মুহূর্তে নোভার দিকে আটকে গেল তিন জোড়া চোখ। তাহসিন, বেঞ্জামিন আর নাহিয়ান তিনজনই স্তব্ধ হয়ে গেল। মূলত তাহসিনের তৈরি কিছু হস্তশিল্প আজ এখানে প্রদর্শিত হচ্ছে বলেই তারা দুই ভাই বোনকে নিয়ে এসেছে। কিন্তু এভাবে অতর্কিতে নোভার দেখা পাওয়া যাবে তা তাদের কল্পনাতেও ছিল না। তাহসিন একধানে নোভার দিকে তাকিয়ে রইল। 15-16 বছরের সেই কিশোরী আগে কখনো এমন স্বর্গীয় রূপসী দেখেনি। নোভার সেই মায়াবী অবয়বের সামনে নিজেকে দাঁড় করিয়ে তাহসিনের মনে হলো সে নস্যি। তার চেয়ে 10 গুণ বেশি সুন্দরী এই মেয়েটি। নাহিয়ান যেন পাথরের মূর্তি হয়ে গেল। তার চোখের মনে স্থির হয়ে রইল তার পরীর ওপর। তার ঠোঁট চিরে অস্ফুট স্বরে বেরিয়ে এলো, পরী। নোভা শুনতে না পেলেও পাশে দাঁড়িয়ে থাকা তাহসিনের কানে শব্দটা তীরের মতো বিঁধল। অভিমানে আর অপমানে সে আলগোছে ভিড় ঠেলে সেখান থেকে সরে গেল। নাহিয়ান কাঁপা কাঁপা গলায় পরম মমতায় জিজ্ঞেস করল, তুমি তুমি কেমন আছো পরী? নোভা ম্লান কিন্তু চমৎকার একটা হাসি দিল। ভালো, আপনি কেমন আছেন ডাক্তার সাহেব? নাহিয়ানের মুখেও এক চিলতে হাসি ফুটে উঠল। ভালো। কিন্তু কথার মাঝে নাহিয়ানের শিকারি চোখ চলে গেল দূরে দাঁড়িয়ে থাকা এডেনের দিকে। সে বুঝতে পারল নোভা আজ এই গ্যাংস্টারের সাথে এসেছে।
এডেনকে দেখা মাত্রই নাহিয়ানের শরীরে রক্ত টকবক করে ফুটে উঠল। তার শান্ত স্বভাবের আড়ালে থাকা এক জেদি পুরুষ জেগে উঠল। সে চাইল নোভাকে এখন এই নরক থেকে বের করে নিয়ে যাবে। সে নোভাকে বিয়ে করে নিজের করে আগলে রাখবে। কোনো রক্তপিপাসু গ্যাংস্টারকে সে তার পরীর জীবন ধ্বংস করতে দেবে না। হঠাৎ সে নোভার সামনে গিয়ে এক মরিয়া আবদার করে বসল, চলো আমার সাথে পড়ি। নোভার মুখের হাসি নিমিষে মিলিয়ে গেল, তার মুখটা শুকিয়ে চিমসে হয়ে গেল। সে আতর্কিত চোখে একবার এডেনের দিকে তাকালো। একবার পালানোর চেষ্টা করে সে শিক্ষা পেয়েছে এডেন জায়দাদ এমন এক মানুষ যার হাত থেকে রেহাই পাওয়া অসম্ভব। মাটির নিচে গিয়ে লুকালেও সেটি খুঁজে বের করবে। নোভা ভয়ে দুপা পিছিয়ে গিয়ে মাথা নাড়ল। নাহিয়ানের ভেতরে রক্তক্ষরণ যেন আরো বেড়ে গেল। সে ভাবল, দুনিয়ায় কি ভালো মানুষের কোনো দাম নেই? সে সারা জীবন নোভার ভালো চেয়ে এলো, অথচ নোভা বারবার সেই অন্ধকারে ফিরে যাচ্ছে। নাহিয়া নাজার কোনো যুক্তি মানতে রাজি নয়। সে আজ নোভাকে নিয়েই যাবে। সে বেঞ্জামিনকে ইশারা করে ডাকলো এবং তার থেকে একটি রুমাল নিয়ে নোভার সামনে হালকা করে ঝাড়া দিল। রুমালে মেশানো সেই তীব্র রাসায়নিক ঘ্রাণ নাকে যেতেই নোভার মাথা ঝিমঝিম করে উঠল। তার চোখের সামনে পৃথিবীটা ডুলতে লাগলো, পাজোড়া টলতে শুরু করলো। নাইহান তার বিশালাকার সুঠাম দেহ দিয়ে নোভাকে আড়াল করে নিল, যাতে এডেনের নজর না পড়ে। তারপর লোকচক্ষুর আড়ালে এক্সিবিশনের পেছনের দরজা দিয়ে সে অবশ নোভাকে নিয়ে বেরিয়ে গেল। গাড়িতে নোভাকে একরকম পাজকোলা করে বসিয়ে নাহিয়ান বেঞ্জামিনের দিকে তাকিয়ে ধীরস্বরে বলল, সাক্ষী জোগাড় করবেন? রাতে কাজী নিয়ে বাড়িতে আসবি। আজই বিয়ে করব আমি। আমার পরি আজ থেকে চিরতরে আমার হবে। আর কেউ তাকে কেড়ে নিতে পারবে না। পুরো এক্সিবিশন হলের প্রশস্ত ফ্লোর জুড়ে এখন কেবল এক বিধ্বংস ধ্বংসলীলার চিহ্ন। কিছুক্ষণ আগেও সেখানে আভিজাত্য আর শৈল্পিক নিস্তব্ধতার বিরাজ করছিল। সেখানে এখন ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে অমূল্য সব মৃৎশিল্পের হাজারো খণ্ড খণ্ড অংশ। মাটির তৈরি সেই সুনিপুণ কারুকার্যগুলো এখন কেবল ধুলোবালি আর ভাঙা টুকরোয় পরিণত হয়েছে। কিছুক্ষণ আগে এখানে এক প্রলয়ঙ্কারী ঝড় বয়ে গিয়েছে, আর সেই ঝড়ের ভয়াবহ তাণ্ডবেই এক্সিবিশনের ভেতরের এই শ্রীহীন দশা। প্রতিটি ভাঙা টুকরো যেন চিৎকার করে বলছে এখানে ঘটে যাওয়া সেই পাশবিক উন্মাদনার কথা। ঠিক কিছুক্ষণ আগের ঘটনা। কাউন্টারের ম্যানেজার এবং নারী কর্মচারীর সাথে পেমেন্টের কাজ আর প্যাকিংয়ের যাবতীয় কথোপকথন শেষ করে এডেন যখন দ্রুত পায়ে পুনরায় আগের সেই নির্দিষ্ট স্থানে ফিরে এলো, তখন তার বুকের ভেতরটা এক অজানা আশঙ্কায় ধক করে উঠল। যেখানে সে তার নোভাকে দাঁড়িয়ে থাকতে বলে গিয়েছিল, কিন্তু সেখানে তো নোভার কোনো চিহ্ন নেই। দুশ্চিন্তায় আর সন্দেহে এডেনের কপালে গভীর ভাঁজ পড়ল। সে তার শিকারি ঈগলের মতো তীক্ষ্ণ আর কুড়দৃষ্টি চারিদিকে ঘোরাতে লাগলো। হঠাৎ তার নজর স্থির হলো হলের এক প্রান্তে। তার থেকে বেশ খানিকটা দূরত্বে আজরান বসে আছে, অত্যন্ত আয়েসি ভঙ্গিতে। এক পা তুলে দিয়ে ঠোঁটের ওপর তর্জনী আঙুল রেখে এক রহস্যময় আর তাচ্ছিলের হাসি নিয়ে। আজরানকে সেই ভঙ্গিতে দেখা মাত্রই এডেনের চোয়াল পাথরের মতো শক্ত হয়ে গেল। শরীরের প্রতিটি পেশি যেন ছিঁড়ে আসার উপক্রম হলো। কোনো কথা না বাড়িয়ে এডেন বড় বড় বলিষ্ঠ কদম ফেলে আজরানের সামনে গিয়ে দাঁড়ালো এবং এক হ্যাঁচকা টানে তার শার্টের কলার মুচড়ে ধরল। আমার নোভা কোথায়? এডেনের কণ্ঠস্বরে তখন ছিল খুনের নেশার চাপা গর্জন। কলার ধরা অবস্থায় আজরানের চেহারার ভাবে বিন্দুমাত্র কোনো পরিবর্তন দেখা গেল না। সে ভয় পাওয়ার বদলে যেন আরও কিছুটা উপভোগের হাসি হেসে বাঁকা স্বরে বলল, নোভা, সে আবার কে? এডেনের মাথার রগগুলোর আগে দপদপ করতে লাগলো। সে দাঁতে দাঁত চেপে হিসহিস করে বলল, আমার সাথে একদম হেয়ালি করিস না আজরান। ভালোই ভালোই বল আমার নোভা কোথায়? আজরান যখন অবহেলার সাথে এইডেনের হাতটা তার কলার থেকে সরাতে চাইল, ঠিক তখনই এইডেনের ভেতরকার জানোয়ারটা জেগে উঠল। কোনো সতর্কবার্তা ছাড়াই এইডেন সজোরে আজরানের গাল বরাবর এক প্রচণ্ড ঘুষি চালালো। সেই আঘাতের তীব্রতায় আজরান চোখ খিচে বন্ধ করে ফেলল এবং মুখ দিয়ে এক ব্যথাতুর আর্তনাদ বেরিয়ে এলো। আজরানের সেই শব্দ শুনে কিয়ান ঝড়ের বেগে সেই দিকে ছুটে এলো। সে কোনো কিছু ভাবার আগে এক ধাক্কা এডেনকে আজরানের ওপর থেকে ছাড়িয়ে নিল এবং এক মুহূর্ত দেরি না করে এডেনের নাক বরাবর পাল্টা এক সজোরে ঘুষি বসিয়ে দিল। সেই অতর্কিত আঘাতে এডেন কিছুটা দূরে ছিটকে গিয়ে মেঝেতে পড়ে গেল। পরক্ষণেই তার নাক চিরে নদীর স্রোতের মতো টকটকে লাল রক্ত গলগল করে ঝরতে শুরু করলো। এই দৃশ্য দেখে এডেনের সশস্ত্র গার্ডরা অস্ত্র উঠিয়ে সেখানে ছুটে এলো। নিচ থেকে আওয়াজ পেয়ে দৌড়ে এলো গ্যাভিন এবং ক্যানিথ। মুহূর্তের মাঝে সেই শান্ত এক্সিবিশন হলটি এক রণক্ষেত্র আর ধ্বংসযজ্ঞে পরিণত হলো। দুই পক্ষের লোকজনের ধস্তাধস্তি আর এডেনের বাহিনীর উন্মাত্ততায় শুরু হলো নির্বিকার ভাঙচুর।
দামি দামি সব মৃৎশিল্পের শোপিসগুলো একে একে চূর্ণ বিচূর্ণ হয়ে মেঝেতে আছড়ে পড়তে লাগলো। কিয়ানের গলার স্বর হঠাৎ করে এক গম্ভীর আর ভয়ঙ্কর রূপ ধারণ করলো। সে আজরানকে ধরে সোজা করে দাঁড় করিয়ে অত্যন্ত ভারী আর পাথুরে কণ্ঠে এডেনের দিকে তাকিয়ে বলল, এমন অসভ্য দামের মানে কি মিস্টার জায়দাদ? এখানে এসে গায়ের জোর দেখাচ্ছেন কেন? এডেন যেন কিছুটা থমকে গেল। সে তার নাক থেকে ঝরা রক্ত হাত দিয়ে মুছে ধীরলয়ে মাথা তুলল। পুরো এক্সিবিশন হলে এখন এক থমথমে নীরবতা। সেখানে শুধু এইডেন আর তার অনুগত গার্ডরা রয়েছে, যারা কিয়ান এবং আজরানকে অত্যাধুনিক বন্দুকের নলের মুখে একদম ঘেরাও করে রেখেছে। যে কোনো এক ইশারায় এখানে রক্তের ফলি খেলা শুরু হতে পারে। এডেন এক অদ্ভুত ভঙ্গিতে তার ঘাড় কিছুটা কাত করে কিয়ানের একদম মুখোমুখি এসে দাঁড়ালো। কিয়ান এবং এডেনের উচ্চতা আর দৈহিক গঠন প্রায় হুবহু একই রকম, এমনকি তাদের গায়ের রঙের সেই বিশেষ উজ্জ্বলতাও প্রায় মিলে যায়। কিয়ান কিছুক্ষণ পরপর তার চোখের কার্নিশের পাশে ঠিক নাকের ওপরের অংশে নিজের আঙুল দিয়ে চেপে ধরছে। এডেন তার সেই চিরচেনা গম্ভীর স্বরে বলে উঠল, রক্তের ঘ্রাণ চিনতে এডেন জায়দার জীবনে কখনো ভুল করে না। এবারও সে ভুল করছে না, এটা নিশ্চিত। কিন্তু কেন জানি সবকিছু বড্ড ঘোলাটে লাগছে আজ আমার কাছে। এডেনের এই সংকেতপূর্ণ রহস্যময় কথাগুলো কিয়ানকে একচুলও নিজের জায়গা থেকে নড়াতে পারল না। এবার আজরান কিয়ানকে তার সামনে থেকে কিছুটা সরিয়ে দিয়ে সরাসরি এডেনের চোখের দিকে তাকিয়ে বলল, এডেন, তোর সব বোঝাপড়া আমার সাথে। কিয়ান আমার বন্ধু, ও আমাদের মাঝে কোনো পক্ষ নয়। ওকে এই নোংরা বিবাদের মাঝে টানবি না। এডেন এক মুহূর্ত কিয়ানের দিকে নির্লিপ্ত চোখে তাকিয়ে রইল। তারপর নিজের নাক থেকে গড়িয়ে পড়া রক্তটুকু বাম হাতের বুড়ো আঙুল দিয়ে তার ছেলের সাথে মুছে আজরানের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বলল, শেষবারের মতো বলছি আজরান, আমার নোভা কোথায় আছে ভালোই ভালোই বলে দে। আমার ধৈর্যের পরীক্ষা নিস না। আজরান অত্যন্ত শান্ত স্বরে এবং ধীরতার সাথে বলল, দেখ, আমি সত্যি জানি না তুই ঠিক কার কথা বলছিস বা কী নিয়ে কথা বলছিস। আমি কিছুই করিনি। আই সোয়ার অন মাই লাইফ। এইডেন তার চোখে চোখ রেখেও বোধহয় পুরোপুরি বিশ্বাস করতে পারল না। কিন্তু কেন জানি সে আর ঝামেলার দিকে গেল না। সে একবার কিয়ানের দিকে অদ্ভুত এক নজরে তাকিয়ে তার লোকজন নিয়ে দ্রুত পায়ে হল থেকে বেরিয়ে গেল। এইডেনের এই হঠাৎ চলে যাওয়া দেখে কেনিত পেছন থেকে অবাক হয়ে জিজ্ঞেস করল, বস, ওদেরকে এভাবে ছেড়ে দিলেন? আমার মনে হয় ওদেরকে কবজায় নিলে সব সত্যি এখনই বেরিয়ে আসতো। এইডেন কোনো উত্তর দিল না, কেবল ঠোঁটের কোণে এক চিলতে বাঁকা আর রহস্যময় হাসি ঝুলিয়ে রাখল। এইডেনের চোখের আড়ালে চলে যেতেই কিয়ান আজরানের দিকে তীক্ষ্ণ চোখে মুখ ফিরিয়ে নিচু স্বরে বলল, ও যে মেয়েটার কথা বলল, সেই মেয়েটাকে কি তুই সরিয়েছিস? আজরান এইডেনে চলে যাওয়ার পথের দিকে অত্যন্ত গভীর আর কুড়ো চোখে তাকিয়ে থেকে ধীর স্বরে বলল, না, আমি সরাইনি। তবে আমি খুব ভালো করেই জানি ও এখন ঠিক কোথায় এবং কার কাছে বন্দি আছে। আমাদেরও দ্রুত সেখানে যেতে হবে, সাক্ষী দিতে হবে তো, না হলে তো খেলা জমে উঠবে না। সকাল গড়িয়ে এখন তপ্ত রোদের পড়ন্ত দুপুর। সময়ের কাঁটা যত এগোচ্ছে এডেনের ভেতরের অস্থিরতা ততই বিষাক্ত হয়ে উঠছে। চারিদিকে নিজের পুরো নেটওয়ার্ক লাগিয়ে দিয়েও নোভার কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। এক্সিবিশন হলের সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে রাস্তার ট্রাফিক ক্যামেরা সব কিছু তন্ন তন্ন করে চেক করা হয়েছে, কিন্তু ফলাফল শূন্য। কেউ একজন অত্যন্ত চতুরতার সাথে ঠিক সেই নির্দিষ্ট সময়ের ফুটেজগুলো সার্ভার থেকে চিরতরে ডিলিট করে দিয়েছে, যেন কোনো চিহ্নই অবশিষ্ট না থাকে। সামনের ল্যাপটপ নিয়ে গত কয়েক ঘন্টা ধরে পাথরের মতো বসে আছে এডেন। তার লালচে চোখ দুটো স্ক্রিনের ওপর স্থির। সে এখন আজরানের লোকেশন ট্রেস করছে। এডেনের মনে দৃঢ় বিশ্বাস জন্মেছে যে আজরানের উপর কড়া নজর রাখলেই নোভার কাছে পৌঁছানো সম্ভব। বেশ কয়েকদিন আগের কথা, আজরান যেদিন দীর্ঘ সময় পর প্রথমবার এডেনের কেবিনে দেখা করতে এসেছিল, সেদিনই এডেন এক অত্যন্ত ঠান্ডা মাথার চাল চেলেছিল। কথা বলার ফাঁকে আজরানের কাঁধে হাত রেখে অত্যন্ত চতুরতার সাথে সে একটি অতি ক্ষুদ্র ও পাতলা ট্র্যাকিং চিপ লাগিয়ে দিয়েছিল। চিপটি এমনভাবে তৈরি যে তা চামড়ার সাথে মিশে থাকে এবং বাহক কখনো কোথায় যাচ্ছে তার নিখুঁত তথ্য সেকেন্ডে সেকেন্ডে পৌঁছে দেয়। মূলত আজরানের রহস্যময় আচরণের পেছনের কারণ জানতেই এই ব্যবস্থা করেছিল এইডেন। আর আজ সেই চিপটি হয়ে উঠেছে নোভার কাছে পৌঁছানোর একমাত্র আশার আলো। তবে সমস্যা হচ্ছে, গত বেশ অনেকক্ষণ ধরেই আজরানের লোকেশন একই জায়গায় স্থির হয়ে আছে। এইডেন ক্রমেই অধৈর্য হয়ে পড়ছে। রাগে সে ঠাস করে ল্যাপটপটা বন্ধ করে রুম থেকে বেরিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। কাঁপা কাঁপা হাতে একটি সিগারেট ধরিয়ে
দীর্ঘ টান দিল সে। তার তুখর মস্তিষ্কে এখন আর কাজ করছে না। নভাকে নিয়ে এই মুহুর্মুহ ধকল আর সহ্য হচ্ছে না তার। প্রতিটি মুহূর্ত মেয়েটাকে চিরতরে হারিয়ে ফেলার এক তীব্র ভয় তাকে আষ্টেপৃষ্ঠে জাপটে ধরছে। এদিকে একটি নিরিবিলি ঘরের নরম কোমল বিছানায় নোভা শুয়ে আছে। তার সেই নিষ্পাপ মায়াবী মুখশ্রীর দিকে নাহিয়া নিষ্পলকভাবে চেয়ে আছে। ওষুধের তীব্র ঘোরে নোভার চোখ দুটো এখনো আধবোজা, নিভু নিভু। মাত্রই তার ঘোর কাটতে শুরু করেছে। পিটপিট করে তাকাতেই নোভার চোখের সামনে ঝাপসা পর্দা সরে গিয়ে পরিষ্কার হয়ে উঠল এক শ্যামবর্ণের সুদর্শন যুবকের মুখচ্ছবি। নোভা অতি কষ্টে আশেপাশে মাথা ঘুরিয়ে ঘরটি দেখার চেষ্টা করল। জায়গাটা তার কাছে একদমই অপরিচিত। হঠাৎ এক্সিবিশন হলের সেই রুমালের তীব্র ঘ্রাণ আর তার মাথা ঘুরে পড়ে যাওয়ার কথা মনে পড়তেই সে ধরফর করে বিছানায় উঠে বসল। আতঙ্কে তার বুক কাঁপছে। এখন ঠিক আছো তো তুমি পড়ি? নাহিয়ানের কণ্ঠে উপচে পড়া আকুলতা আর মায়া প্রকাশ পেল। কিন্তু নাহিয়ানের এই মায়াভরা কথাগুলো নোভার কানে বিষাক্ত কাঁটার মতো বিঁধল। নোভা গলার স্বর যতটা সম্ভব শক্ত করে ঘৃণা মিশ্রিত কণ্ঠে বলল, আমাকে এভাবে তুলে কেন এনেছেন আপনি? কি চান আমার কাছে? নাহিয়ান অপরাধীর মতো মাথা সামান্য নিচু করল, কিন্তু তার সিদ্ধান্তে সে অটল। সে ধীর স্বরে বলল, বিয়ে করব তোমাকে, কারণ আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি পড়ি। নোভা এক মুহূর্ত দেরি না করে সপাটে জবাব দিল, কিন্তু আমি আপনাকে একদমই ভালোবাসি না। আমার মনে আপনার জন্য কোনো জায়গা নেই। ঠিক সেই মুহূর্তে হাতে কিছু ওষুধের পাতা নিয়ে রুমে প্রবেশ করল তাহাসিন। দরজার আড়াল থেকে সে নাহিয়ান আর নোভার প্রতিটি কথা শুনেছে। তার দু চোখে অশ্রু টলমল করছে। ভাগ্যের কি নির্মম পরিহাস! তাহসিন যাকে নিজের সমস্ত সত্তা দিয়ে ভালোবাসে, সেই মানুষটি ভালোবাসে অন্য একজনকে, আর সেই অন্য একজন আবার মজে আছে সম্পূর্ণ ভিন্ন এক পুরুষের প্রেমে। তাহসিন মুখ বুজে টেবিলের ওপর ওষুধের পাতাগুলো রাখল। নাহিয়ান তাহসিনের দিকে তাকিয়ে অত্যন্ত গম্ভীর আর আদেশসূচক স্বরে বলল, ওকে ওষুধগুলো খাইয়ে দিও আর কিছু খাবার দাবার দিয়ে যেও। আর হ্যাঁ, ওকে স্পষ্ট বলে দিও আজ রাতে আমাদের বিয়ে। নোভা এই সত্যিটা যত দ্রুত মেনে নিতে পারবে ততই তার জন্য মঙ্গল। নাহিয়ান আর কোনো কথা না বাড়িয়ে গটগট পায়ে রুম থেকে বেরিয়ে গেল। সে চলে যেতেই নোভা আর নিজের কান্না ধরে রাখতে পারল না। সে বিছানার পায়ের কাছে ফ্লোরে হাঁটু মুড়ে বসে ডুকরে ফুঁপিয়ে উঠল। তাহসিন নির্বাক হয়ে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল। তারপর মায়াবশত পাশে গিয়ে নোভার কাঁধে একটা ভরসার হাত রাখল। একটি পরিচিত স্পর্শ পেয়ে নোভার হৃদয়ের হাহাকার যেন আরও বহুগুণ বেড়ে গেল। সে তো এখন এক অদৃশ্য মায়াজালে জড়িয়ে পড়েছে। এক পাপে জর্জরিত অন্ধকার জগতের পুরুষের প্রেমে সে নিজেকে সঁপে দিয়েছে। এখন অন্য কাউকে জীবনসঙ্গী হিসেবে মেনে নেওয়া কি আদৌ সম্ভব? নোভার জীবনচক্র যেন এক অদ্ভুত গোলকধাঁধায় আটকে গেছে। যেখান থেকে সে বারবার পালাতে চায়, নিয়তি তাকে ঠিক সেখানে টেনে এনে এক নতুন সংকটে ফেলে দেয়। রাতের নিস্তব্ধতাকে চিরে দিয়ে শহরের রাজপথ আজ এক রক্তাক্ত আর বিভীষিকাময় রণক্ষেত্রের রূপ নিয়েছে। ট্রাফিক আইন কিংবা সাধারণ মানুষের নিরাপত্তার তোয়াক্কা না করে, গতির সব সীমা লঙ্ঘন করে এক বিশাল কনভয় সাই সাই করে শব্দ তুলে ছুটে চলেছে। চারিদিকে নিথর প্রকৃতি যেন এই যান্ত্রিক দানবদের গর্জনে থরথর করে কাঁপছে। প্রতিটি টায়ারের ঘর্ষণে রাস্তা থেকে আগুনের ফুলকি আর ধুলোর কুণ্ডলি পাকিয়ে উঠছে। ক্ষুধার্ত এবং চরম হিংস্র নেকড়ের পালের মতো 22টি কালো রঙের চকচকে মার্সিডিজ গাড়ি রাস্তা কাঁপিয়ে ধাবিত হচ্ছে তাদের কাঙ্ক্ষিত শিকারের সন্ধানে। প্রতিটি গাড়ির ভেতরে গিজগিজ করছে যমদূতের মতো ভয়ঙ্কর আর নির্দয় 8 জন করে সশস্ত্র লোক। তাদের প্রত্যেকের হাতে শক্ত করে ধরা রয়েছে অত্যাধুনিক সব বড় বড় পিস্তল, যা যে কোনো মুহূর্তে নরক গুলজার করতে প্রস্তুত। পুরো শহর আজ এই কনভয়ের গতির দাপটে আর ইঞ্জিনের গর্জনে এক অজানা আতঙ্কে সিটিয়ে আছে। এই বিশাল কনভয়ের একদম সম্মুখভাগে থাকা প্রধান গাড়িটির পেছনের সিটে গা এলিয়ে দিয়ে রাজকীয় ভঙ্গিতে বসে আছে স্বয়ং এডেন জায়দাদ। গাড়ির ভেতরকার আবছা অন্ধকার আর বাইরের নিয়ন আলোর লুকোচুরিতেও তার ভিন্ন রঙা চোখের মণি দুটি আজ আগুনের গোলার মতো ধকধক করে জ্বলছে। তার বাম হাতে শক্ত করে ধরা রয়েছে একটি প্রাণঘাতী পিস্তল, আর ডান হাতে সে সজোরে ভ্যাপ টানছে। এটি কেবল তার দীর্ঘদিনের নেশা নয়, বরং তার বুকের গভীরে জ্বলতে থাকা দাউ দাউ আগুনের লেলিহান শিখা দমনের এক ব্যর্থ আর মরিয়া প্রয়াস মাত্র। এডেনের চোয়াল আজ পাথরের মতো শক্ত হয়ে আছে। যে কোনো এক ভয়ঙ্কর প্রতিজ্ঞায় সে অটল। চরম ক্রোধ আর সীমাহীন উত্তেজনায় তার হাতের সুঠাম পেশি এবং কপালের রগগুলো মোটা হয়ে ফুলে ফেঁপে উঠছে।
তার চোখের সাদা অংশগুলো অতিরিক্ত রক্তচাপ আর তপ্ত রাগে একদম টুকটুকে লাল বর্ণ ধারণ করেছে। এই মুহূর্তে তাকে কোনো সাধারণ মানুষ বলে চেনাই দায়। সে যেন এক আদিমার ভয়ঙ্কর কোনো দানবের রূপ পরিগ্রহ করেছে। সে তার ফোনের ওয়ালপেপারে চিরস্থায়ী করে রাখা সেই মায়াবী সপ্তদর্শী এক নারীমূর্তির ছবির দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর নিজের চোয়াল আরও শক্ত করে দাঁতে দাঁত চেপে অত্যন্ত নিচু কিন্তু শীতল কণ্ঠে বিড়বিড় করে বলে উঠল, ইয়োর মনস্টার ইজ ব্যাক সানশাইন। সারাটা দিন নরক যন্ত্রণার মতো অস্থিরতায় পার করার পর অবশেষে আজ রাতে সে তার হারিয়ে যাওয়া নোভার সুনির্দিষ্ট খোঁজ পেয়েছে। একটি গোপন সিসিটিভি ফুটেজে লাইভ দেখা গিয়েছে যে নোভাকে একটি অজ্ঞাত গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে। আশ্চর্যের বিষয় হলো ঠিক যে রাস্তায় সেই গাড়িটি এগোচ্ছে সেই একই পথে আজরানের লোকেশনও ট্র্যাক করা যাচ্ছে। সব মিলে এডেনের তীক্ষ্ণ আর ধূর্ত মস্তিষ্কে দুয়ে দুয়ে চার মিলে গিয়েছে। সে নিশ্চিত হয়েছে যে তার শিকার ঠিক কোন গর্তে লুকিয়ে আছে। রাস্তায় ধুলোর ঝড় উড়িয়ে পাগলের মতো ছুটে চলেছে মার্সিডিসের এই দল। অদূর থেকে এই গাড়িগুলোকে এত অবিশ্বাস্য বেগে ধাবমান হতে দেখলে আর ধুলোর সেই ভয়াবহ উড়ন্ত মেঘ দেখলে যে কেউ ভুল করে ভেবে নেবে কোনো ক্ষুধার্ত হিংস্র নেকড়ের পাল বুঝি দল বেঁধে হানা দিতে আসতে তাদের শিকারের শরীর ছিঁড়ে রক্তপান করার আশায়। শহরের একদম শেষ প্রান্তে যেখানে লোকালয় শেষ হয়ে নির্জনতা শুরু হয়েছে সেই ছোট একটি মসজিদে নোভাকে নিয়ে আসা হয়েছে। তার সাথে এসেছে নাহিয়ান, তাহাসিন এবং বেঞ্জামিন। এডেন জায়দাদ অত্যন্ত ক্ষমতাধর, প্রভাবশালী এবং ধূর্ত প্রকৃতির লোক হওয়ায় নাহিয়ান এই বিয়ের খবরটি খুব বেশি মানুষের কানে পৌঁছাতে দেয়নি। সে খুব ভালো করেই জানত সামান্য জানাজানি হলেই আগুনের স্ফুলিঙ্গের মতো এই খবর এডেন অবধি পৌঁছে যাবে মুহূর্তের মাঝেই। কিছুক্ষণের মাঝে আরও একটি কালো মার্সিডিস গাড়ি তীব্র ব্রেক কষে টায়ার ঘষে থামল মসজিদের ঠিক সদর দরজার সামনে। গাড়ি থেকে অত্যন্ত দ্রুত পায়ে নেমে এলো আজরান। সে অত্যন্ত গম্ভীর আর থমথমে মুখে মসজিদের ভেতরে প্রবেশ করতেই নাহিয়ান এগিয়ে গিয়ে তাকে এক প্রকার সৌজন্যমূলকভাবে জড়িয়ে ধরল। আজরান ভেতরে এসে কোনো ভনিতা ছাড়াই অত্যন্ত তাড়া দিয়ে বলে উঠল, বিয়ে পড়ানো এখনই শুরু করা হোক। হাতে একদমই সময় নেই, যত দ্রুত পারো জলদি করো। নাহিয়ান নিজের হাতের ঘড়ির দিকে এক পলক তাকিয়ে আজরানের কথায় সায় দিল এবং সম্মতি জানালো। নোভাস ভীষণ চুপচাপ, যেন সে এক জীবন্ত পাথরের মূর্তি হয়ে গিয়েছে। তাহসিনের হাতটা সে নিজের দুই হাত দিয়ে মরণপণে শক্ত করে চেপে ধরে রেখেছে, যেন এই উত্তাল সমুদ্রে এটাই তার শেষ খড়কুটো। তার বুকের ভেতরটা আজ যেন কোনো অবাধ্য কামারশাল, যেখানে অনবরত হাতুড়ি পেটা হচ্ছে। নিঃশ্বাস নিতে গিয়ে তার বুকটা ফেটে যাওয়ার উপক্রম হচ্ছে। তাকে নিয়ে মসজিদের একপাশে বসানো হলো এবং নারী পুরুষের মাঝখানে আড়াল তৈরি করতে একটি বিশাল মোটা কাপড় বা পর্দার দেওয়াল টেনে দেওয়া হলো। ইমাম সাহেব অত্যন্ত গম্ভীর কণ্ঠে পবিত্র কুরআন পাঠ করে বিয়ে পড়ানো শুরু করলেন। পর্দার ওপাশে থেকে নাইহানের সেই অতি পরিচিত কিন্তু আজ ভীষণ ভারী আর গম্ভীর কণ্ঠের কবুল শব্দটি ভেসে এলো। সেই একটিমাত্র শব্দ নোভার কানে গরম সীসার মতো ভারী আর বিষাক্ত ঠেকল। এখন তার পালা। নোভার সারা শরীর আর গলা ভীষণভাবে কাঁপছে। বুক ফেটে আর্তনাদ বেরিয়ে আসতে চাইছে তার। টলমল করতে থাকা দু চোখ উপচে নোনা জল অবাধ্য হয়ে গড়িয়ে পড়ল তার ফ্যাকাশে শীতল গালে। সে বুঝতে পারছে না এই নিকষ অন্ধকারে শেষ ঠিক কোথায়। একে একে 22টি কুচকুচে কালো মার্সিডিজ এসে দানবীয় গর্জনে থামল সেই নির্জন মসজিদের সামনে। গাড়ির টায়ারের ঘর্ষণে রাস্তার ধুলাবালি একাকার হয়ে এক বিভীষিকাময় পরিবেশ তৈরি করল। মুহূর্তের মধ্যে প্রতিটি গাড়ি থেকে যমদূতের মতো সশস্ত্র দেহরক্ষীরা নেমে এসে পুরো মসজিদ এলাকাকে চারপাশ থেকে ঘিরে ফেলল। তাদের প্রত্যেকের হাতে উদ্যত আগ্নেয়াস্ত্র, যেন এক পলকের ইশারায় পুরো এলাকাকে রক্তগঙ্গা বানিয়ে দিতে প্রস্তুত। এডেন জায়দাদ তার হাতে থাকা ঘাতক পিস্তলটি শক্ত মুঠোয় চেপে ধরে দীর্ঘ আর বলিষ্ঠ কদম ফেলে চরম অস্থিরতা ও উন্মাদনা নিয়ে মসজিদের ভেতর প্রবেশ করল। তার উপস্থিতিতে বাতাসের আর্দ্রতাও যেন ভয়ে জমে বরফ হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে মসজিদের ভেতরকার গুমট নিস্তব্ধতা চিরে দিয়ে এক অত্যন্ত ধীর, ক্ষীণ আর কাঁপা কাঁপা মেয়েলি কণ্ঠস্বর ভেসে এলো, কবুল। সেই একটিমাত্র শব্দ এডেনের কানে পৌঁছানো মাত্রই তার শক্তিশালী শরীরটা যেন এক লহমায় বিদ্রোহ করে বসল। নিজের প্রাণের চেয়েও প্রিয় সানশাইনকে অন্য কারো হয়ে যেতে শুনে তার সহ্যের সীমা চুরমার হয়ে গেল। মুহূর্তে অতিরিক্ত মানসিক চাপে তার নাসারন্ধ্র চিরে গরম রক্তের ধারা নদীর উত্তাল স্রোতের মতো গলগল করে ঝরতে শুরু করলো। কোনোভাবেই সেই রক্তক্ষরণ থামানো সম্ভব হলো না। চোখের পলকে তার পরনের দামি কালো শার্টের সামনের অংশটা
টকটকে লাল রক্তে ভিজে সপসপে হয়ে গেল। তার প্রশস্ত বুক চিরে এক অমানসিক আর অসহ্য যন্ত্রণার ঢেউ খেলে যাচ্ছে, যেন কোনো অদৃশ্য দানব জীবন্ত অবস্থায় তার হৃৎপিণ্ডটা ছিঁড়ে শরীর থেকে আলাদা করে নিচ্ছে। এই তীব্র মানসিক আঘাত আর প্রচণ্ড রক্তচাপের চাপে তার বুক ফেটে ভেতরে অভ্যন্তরীণ রক্তক্ষরণ শুরু হয়েছে, যা তাকে মৃত্যুর দুয়ারে ঠেলে দিচ্ছে। এডেনের সেই চিরচেনা শিকারী আর তীক্ষ্ণ চোখ দুটো ধীরে ধীরে ঝাপসা হয়ে আসতে লাগলো। চারপাশে দৃশ্যগুলো ঘোলাটে হয়ে যাচ্ছে, যেন এক অতলান্ত গভীর অন্ধকার তাকে চারিদিক থেকে আষ্টেপৃষ্টে গ্রাস করে নিচ্ছে। অসহ্য এক বমি বমি ভাব তার গলার কাছে এসে এক নিরেট দলা পাখি আটকে গিয়েছে, যার ফলে সে চাইলেও চিৎকার করতে পারছে না। তার কণ্ঠস্বর পুরোপুরি রুদ্ধ হয়ে এসেছে। নিঃশ্বাস নেওয়ার প্রতিটি আপ্রাণ চেষ্টা এখন তার ফুসফুসে হাজার হাজার বিষাক্ত কাচের টুকরো বা কাটা বিঁধে দেওয়ার মতো চরম যন্ত্রণাদায়ক হয়ে উঠেছে। ভেতরে থাকা প্রত্যেকেই চমকে উঠে দরজার দিকে চোখ তুলে তাকালো, কিন্তু নোভা তখনও নিজের জায়গায় পাথরের মূর্তির মতো শক্ত হয়ে বসে আছে। তার ঘোমটা ঢাকা চোখ বেয়ে এখনও অবিরাম অশ্রুপাত হচ্ছে, যেন সে কোনো ঘোরগ্রস্ত রাজ্যে বন্দী। নাইহান ধীর পায়ে উঠে দাঁড়িয়ে অত্যন্ত দর্পের সাথে সরাসরি এডিনের মুখোমুখি গিয়ে দাঁড়ালো। তার চোখে মুখে জয়ের এক নিষ্ঠুর হাসি। সে অবজ্ঞার সুরে জিজ্ঞেস করল, কি চাই আপনার এখানে? কেন এসেছেন এই পবিত্র জায়গায়? এডেন তার রক্তবর্ণ চোখ জোড়া নিয়ে পৈশাসিক দৃষ্টিতে নাহিয়ানের দিকে তাকালো। সে নিজের সমস্ত শক্তি সঞ্চয় করে দাঁতে দাঁত চেপে হিসহিস করে বলল, আমার নোভাকে চাই। ও আমার, শুধুই আমার, অন্য কারো হওয়ার অধিকার ওর নেই। নাহিয়ান এক ব্যঙ্গাত্মক হাসি হাসলো। সে তাচ্ছিল্য ভরে বলল, আপনার ছিল, বুঝেছেন? ও আপনার ছিল, কিন্তু এখনও আমার স্ত্রী। ও এখন আমার। এই কথা শোনা মাত্রই এইডেন হিতাহিত জ্ঞান হারিয়ে তার হাতের বন্দুকের নলটা সজোরে নাহিয়ানের কপাল বরাবর চেপে ধরল। তার আঙুল টিগারের ওপর থরথর করে কাঁপছে। সে উন্মত্তের মতো চিৎকার করে বলল, শ্যুট করে দেব এই শালা, এখনই শ্যুট করে দেব এখানে। তোর আর তোর সাথে থাকা সব কটার লাশ এখানে ফেলে দেব আমি। আমার ধৈর্যের পরীক্ষা নিস না। নাহিয়ান দমে যাওয়ার পাত্র নয়। সেও দ্রুত নিজের পকেট থেকে একটি পিস্তল বের করে এইডেনের পেট বরাবর ঠেকিয়ে ধরে অত্যন্ত শান্ত কিন্তু কঠোর স্বরে বলল, আমিও কি মেরে দেব তোকে এখানে? শেষ করে দেব এখনই। লাশ কিন্তু আমি, নাহিয়ান সুলতানও ফেলতে জানি। পিছু হটার পাত্র আমি নই। অতিরিক্ত মানসিক চাপ আর অভ্যন্তরীণ রক্তক্ষরণে এডেনের নাক দিয়ে এখনও রক্ত ঝরছে, ঠিক যেন এক রক্ত ফোয়ারার মতো। তার কালো শার্ট এখন রক্তে মাখামাখি। সে পেছন ফিরে বসে থাকা সেই ঘোমটা পরিহিতা নভার দিকে তাকালো। তার মনে এক তীব্র দহন শুরু হলো। মেয়েটা কি তবে আসলেই পরের হয়ে গেল? নয়তো অন্য কেউ তাকে নিজের বলে দাবি করার এমন দুঃসাহস পায় কোত্থেকে? রাগ, ক্ষোভ আর দীর্ঘদিনের জেদ সবকিছু যেন আজ এক ক্লান্তির প্রান্তে এসে মিলিয়ে যেতে লাগলো। এডেনের সুঠাম হাত পায়ে এক অদ্ভুত দুর্বলতা গ্রাস করছে। কেন এমন হচ্ছে? সামান্য মেয়েটা কি তবে তার দেহের সমস্ত আসরিক শক্তি শুষে নিয়ে গিয়েছে? এডেন টিগারটি আরও শক্ত করে ধরে হিসহিস করে বলল, ওকে, লেটস বিগিন। দেখা যাক কার রক্ত আগে ঝরে। নাইহানও ট্রিগার শক্ত করে চেপে ধরল। ঠিক যখনই সে চাপ দিতে যাবে, তখনই নোভা ক্ষিপ্র গতিতে পর্দার আড়াল থেকে বেরিয়ে তাদের দুজনের মাঝখানে এসে দাঁড়ালো। তার পুরো শরীর তখন থরথর করে কাঁপছে, চোখ দুটো টলমল করছে জল ভারে। সে এইডেনের বন্দুক ধরা হাতটা নিজের ছোট হাতে চেপে ধরে আর্তনাদ করে উঠল, নাইহান এখন আমার হাজব্যান্ড হয়। ওনার কোনো ক্ষতি হলে আমি কিন্তু আপনাকে কোনো দিন ছেড়ে দেব না, মনে রাখবেন এটা। এইডেন কয়েক সেকেন্ড বিমূঢ় হয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। নোভার মুখে অন্য পুরুষের হয়ে এমন ওকালতি তার বুকে তীরের মতো বিঁধল। সে হঠাৎ এক হ্যাঁচকা টানে নোভাকে নিজের কাছে টেনে নিল। নোভার পিঠ নিজের চওড়া বুকের সাথে মিশিয়ে দিয়ে তার বলিষ্ঠ হাতে তাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরল। নাইহান কিছু বুঝে ওঠার আগেই এডেন তার বন্দুকটা নোভার মাথায় ঠেকিয়ে ধরল। তারপর নোভার ঘাড়ের রেশমি চুলের মাঝে মুখ ডুবিয়ে বড় করে এক দীর্ঘ নিঃশ্বাস নিল। নোভার শরীরের সেই চিরচেনা ঘ্রাণ মুখ ভরে নিয়ে সে ফিসফিস করে অত্যন্ত কুড়োস্বরে বলল, তোর এই সোকল্ড হাজব্যান্ডকে এখনই মেরে তোকে বিধবা বানিয়ে এখান থেকে টেনে হিঁচড়ে নিয়ে যাব আমি। দেখতে চাস আমার সেই রূপ? নোভা আতঙ্কে নিজেকে ছাড়ানোর প্রাণপণ চেষ্টা করল, কিন্তু এইডেনের লোহার মতো কঠিন বাঁধন আরও শক্ত হয়ে বসল তার শরীরে। এই দৃশ্য দেখে নাহিয়ান আর নিজেকে ধরে রাখতে পারল না। সে লক্ষ্য স্থির করে সরাসরি এডেনের পা বরাবর ট্রিগার টিপে দিল। গুলির তীব্র শব্দে মসজিদের দেওয়াল কেঁপে উঠল। যন্ত্রণায় এডেনের হাতের বাঁধন কিছুটা আলগা হয়ে গেল।
সেই সুযোগে নোভা এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিয়ে অনেকটা দূরে গিয়ে আতঙ্কিত চোখে দাঁড়িয়ে রইল। মসজিদের মেঝেতে তখন রক্তের আলপনা আঁকা হচ্ছে। একদিকে এডেনের নাক দিয়ে ঝরা রক্ত, অন্যদিকে তার পায়ে লাগা গুলির ক্ষত থেকে বের হওয়া তাজা লাল রক্ত। পরিস্থিতি এখন এক চরম ধ্বংসের মুখে। নাইহান ধীর পায়ে এগিয়ে গিয়ে নোভার সেই কাঁপতে থাকা নরম হাতটা নিজের মুঠোয় নিতে চাইল, কিন্তু নোভা এক অদ্ভুত আড়ষ্টতায় নিজেকে সরিয়ে নিলেও সেই সুযোগটুকু দিল না নাহিয়ানকে। তারা পাশাপাশি দাঁড়িয়ে থাকলেও তাদের মাঝে এক অদৃশ্য যোজন যোজন দূরত্ব। অন্যদিকে এইডেনের মস্তিষ্কের কোষে কোষে তখন রাগের দাবানল জ্বলছে, যেন প্রচণ্ড রক্তক্ষরণ হচ্ছে তার চিন্তা শক্তিতে। আচমকাই তার শক্তিশালী হাত দুটো প্রচণ্ডভাবে কাঁপতে শুরু করলো, এক অবাধ্য কম্পন যা সে কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারছে না। নিজের এই অসহায় দুর্বলতা গোপন করার জন্য সে ঝট করে হাত দুটো মুষ্টিবদ্ধ করে ধরল। চাইল না দুনিয়ার কেউ তার এই ভেঙে পড়া রূপ দেখুক। কিন্তু নোভার তীক্ষ্ণ আর সজল দৃষ্টি থেকে এডেনের সেই ক্ষুদ্রাতিক্ষুদ্র কম্পনটুকু এড়ালো না। নাইহান তখনও সিংহের মতো হুঙ্কার দিয়ে চলেছে, এডেনকে বারবার এই স্থান ত্যাগ করে সব ভুলে যেতে বলছে। কিন্তু এডেন জায়দাদ যেন এক অটল পাহাড়, তাকে এক চুল পরিমাণ নড়ানোর সাধ্য এই দুনিয়ার কারণেই। ঠিক সেই মুহূর্তে নোভা এক অভাবনীয় ও চরম কাজ করে বসল। সে বিদ্যুৎ বেগে নাহিয়ানের হাত থেকে ভারী বন্দুকটা কেড়ে নিল এবং এক মুহূর্ত দেরি না করে সেটা নিজের মাথায় শক্ত করে চেপে ধরল। টিগারে আঙুল রেখে সে মরিয়া কণ্ঠে চিৎকার করে উঠল, মিস্টার জায়দাদ, এই মুহূর্তে আপনি আপনার সমস্ত লোকবল নিয়ে এখান থেকে চলে যান। আমাদের 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 মতো থাকতে দিন প্লিজ। নোভা টিগারে রাখা আঙুলের চাপ একটু একটু করে বাড়ছে, তার চোখ বেয়ে নোনা জল অবিরাম ঝরছে, ঠোঁটজোড়া ভয় আর অভিমানে থরথর করে কাঁপছে। সে আজ আসলেও নিঃস্ব। সে সত্যি নিজেকে শেষ করে দিয়ে এই বিষাক্ত টানাপোড়েন থেকে চিরমুক্তি চায়। নোভার এই রূপ দেখে এইডেনের পায়ের নিচ থেকে যেন পৃথিবীটা দুলে উঠল। সে অবিশ্বাসে দুপা পিছিয়ে গেল, যেন কোনো অদৃশ্য বুলেট তার বুকে এসে বিঁধেছে। সে সশব্দে একটা শুকনো ঢোক গিলল। তার ভেতরে এখন এক প্রচণ্ড ভয় জাঁকিয়ে ধরেছে, এক কালান্তক ভয়। এতগুলো বছরের অপরাধ জগৎ আর মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও এডেন জায়দাদ কোনোদিন এক বিন্দু ভয় পায়নি, কিন্তু আজ সে কুঁকড়ে যাচ্ছে। কিছু একটা চিরতরে হারানোর ভয় তাকে পঙ্গু করে দিচ্ছে। নিজেকে আজ তার ভীষণ অসহায় আর দুর্বল লাগছে। তার প্রেয়সী তাকে নিজের জীবন থেকে দূরে সরানোর জন্য নিজের প্রাণ দিতেও কুণ্ঠাবোধ করছে না। সে কি নোভার কাছে এতটাই ঘৃণিত, এতটাই অপছন্দের মানুষ? সে শান্তভাবে নোভার চোখের অতলে চোখ রেখে অত্যন্ত ধীর আর ভগ্ন স্বরে জিজ্ঞেস করল, তুই তো আমার ছিলি, তবে আমার হয়েও কেন অন্য কারো নামে কবুল বললি? কেন শুধু আমার হয়ে সারা জীবন আমার কাছে থেকে গেলি না? নোভার চোখ থেকে টপ টপ করে অশ্রুবিন্দু ঝরে পড়ল। সে নিজের ঠোঁট কামড়ে ধরে কান্নার বেগ আটকানোর চেষ্টা করে রুদ্ধ স্বরে বলল, আপনি আমাকে কখনোই ভালোবাসেননি। আপনি শুধু আমাকে একটা খেলনার মতো ব্যবহার করে গিয়েছেন। আপনার চারপাশে হাজারো নারীর আনাগোনা, হাজারো নারীর স্পর্শ আপনি নিজের গায়ে মেখেছেন। কি করে আপনার সেই কলুষিত রূপকে ভালোবাসতাম আমি? এই কথা শোনা মাত্র এডেন যেন এক আহত বাঘের মতো ফুঁসে উঠল। সে রাগের মাথায় হাতের কাছে থাকা একটি কাঠের চেয়ার সজোরে এক লাথিতে ভেঙে চুরমার করে দিয়ে হুঙ্কার ছেড়ে বলল, তুই ব্যতীত অন্য কোনো মেয়ের সাথে আমি কোনোদিন রাত কাটাইনি। নট ইভেন উইথ এ সিঙ্গেল ওম্যান। ভালোবাসতাম তো তোকে, তুই আমার নেশায় পরিণত হয়েছিলি। এমনকি সবচেয়ে করা ড্রাগসও আমাকে আর কাবু করতে পারছিল না তোকে ছাড়া। তোকে ছাড়া থাকতে পারছিলাম না আমি। এইটুকুই কি আমার অপরাধ ছিল? নোভা একদৃষ্টিতে তাকিয়ে রইল তার সামনে ভেঙে গুঁড়িয়ে যাওয়া এক নির্মম আর দুর্ধর্ষ গ্যাংস্টার বসের দিকে। যে মানুষটির এক ইশারায় শহর কাঁপে, সে আজ কতটা নিঃস্ব। নাহিয়ান এই সুযোগে নোভার হাত থেকে বন্দুকটা আবার আলগোছে নিয়ে নিল। নোভাও এবার আর বাধা দিল না, সে যেন নিস্তেজ হয়ে পড়েছে। এইডেন আবারও নোভার দিকে তাকালো। তার কণ্ঠে এখন সেই চিরচেনা গাম্ভীর্য থাকলেও কথাগুলো ছিল অত্যন্ত নরম আর কাতর। তার প্রতিটি শব্দে ব্যাকুলতা আর এক আকাশ অসহায়ত্ব ফুটে উঠেছে। সে অসহায় গলায় বলতে লাগলো, আমি তোকে যে কোনো অবস্থায় মেনে নেব জান। তোর বিয়ে হয়েছে, তাতে আমার কোনো সমস্যা নেই। এমনকি তোর যদি অন্য কারো সন্তানও থেকে থাকে, তবুও আমি তোকে মাথায় করে রাখবো। তুই শুধু একবার ফিরে আয় আমার কাছে। এইডেনের মতো অহংকারী মানুষটি এবার যা করলো তা সেখানে উপস্থিত সবার কল্পনাকে হার মানালো। সে নোভার দিকে মাত্র 2 কদম এগিয়ে গিয়ে নিজের পোষা শত শত সহস্র গার্ডের সামনেই সশব্দে হাঁটু মুড়ে মেঝেতে বসে পড়ল।
নোভার সামনে সে আজ মাথা নত করল। তার এই রূপ দেখে তার দুর্ধর্ষ গার্ডরাও স্তম্ভিত হয়ে নীরবে মাথা নত করে ফেলল। এইডেনের চোখের কার্নিশে জমে থাকা সেই চকচকে নোনা জলের বিন্দুকণা কারো নজরে না এলেও তার কণ্ঠস্বরের কাঁপন সব বলে দিচ্ছিল। সে মাথা নত করে রুদ্ধ কণ্ঠে বলল, আমি এইডেন জায়দায় জীবনে কোনোদিন কারো সামনে মাথা নোয়াইনি, আর কোনোদিন নোয়াবও না, কিন্তু আজ তোর সামনে নত হচ্ছি। তোকে যে আমার বড্ড লাগবেই জান। তোকে হারানোর ভয় আমাকে ভেতর থেকে ছিঁড়ে ফেলছে। কোনো এক অবুঝ শিশুর মতো সে একের পর এক আবদার করে চলেছে নোভার কাছে। তার গলার স্বর ভেঙে আসছে। নিজের প্রেয়সীকে হারানোর আতঙ্কে আজ দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর মানুষটি এক উন্মাদ আর দিশেহারা প্রেমিকের প্রতিচ্ছবি হয়ে উঠেছে।